প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তাজনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রয়েছেন মার্দিয়া মমতাজ, গবেষক এবং শিক্ষক প্রকৌশলী। আসলে আজকে আমাদের দুজনেই, একজন হলেন ডাক্তার, আরেকজন হলেন ইঞ্জিনিয়ার। আমরা শুরুটা করব তাজনুবা জাবিনকে দিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময় রাজনৈতিক দলগুলো যে একমতে পৌঁছতে পারল না, এই ব্যর্থতার দায় তাদেরই। আমরা জানি এই অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দলেরই সরকার। তারা একমতে পৌঁছে সরকারকে সহযোগিতা করতে পারত, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। এই যে 1500-র অধিক মানুষ শহীদ হলো, 30,000-এর বেশি মানুষ আহত হলো, 500-শতাধিক মানুষ চোখ হারালো, এসব কি রাজনৈতিক দলগুলো ভুলে বসে আছে? এই প্রশ্ন উঠেছে। 5ই আগস্টের যে জন আকাঙ্ক্ষা, সেটিকে রাজনৈতিক দলগুলো মূল্য দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এরকম কেন হলো বা হচ্ছে, কি বলবে? এটা দুঃখজনক। এখানে যেটা বলেছেন যে এখন রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, যে আমরা কোনো ধরনের এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা একটা পয়েন্টে মিলিত হতে পারলাম না, এটা আসলে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। সরকারের দেয়া যে 1 সপ্তাহ সময়, সেটাও শেষ হয়ে গেছে গত সোমবার। আসলে গণ অভ্যুত্থান তো হওয়ার পরে, 5ই আগস্টের পরে কিন্তু আমরা এই আশঙ্কাটাই ছিল, ক্রমে ক্রমে আমাদের এই আশঙ্কাটাই ছিল যে এখন রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আপনার মনে আছে 5ই আগস্টের পর 6ই আগস্টই কিন্তু বিএনপি নয়াপল্টনে বিশাল সমাবেশ করে, পরের দিনই সম্ভবত, হ্যাঁ এই একদিন পরেই, এর মধ্যেই সরকার গঠনের আগেই তারা সমাবেশ করে নির্বাচন চেয়েছিল। 5ই আগস্টের পরে একদম ওভারনাইট, চোখের পলকে যেন গণ অভ্যুত্থানটা নির্বাচনমুখী হয়ে গেছে। বা এটা তো রাজনৈতিক দলগুলোই করেছে। হাসিনাকে বিদায় করে মানুষ সোজা হয়ে না দাঁড়ানোর আগেই হচ্ছে আরেক দল নির্বাচন নিয়ে হাজির হয়ে গেছে। সো এর পরবর্তীতে আপনি তো সবই জানেন যে আমাদের দীর্ঘ একটা এই যুদ্ধ সংগ্রাম আলোচনা, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এটাতে সব রাজনৈতিক দলগুলোকে এক করাতে, এবং যে আশঙ্কা সেটাই কিন্তু এখন সামনে, যে তারা কিন্তু নানা অজুহাতে এই জুলাই সনদ বাস্তবায়নটাকে সেই ফরেন সার্ভিস একাডেমিতে নানানভাবে তারা এটাকে ডিলে করেছে। এবং বিএনপির তরফ থেকে দেখেন, একটা বিএনপির কথা এজন্যই বলছি কারণ সবচেয়ে বাধা বিএনপির থেকে, দুর্ভাগ্যজনকভাবে সবচেয়ে বাধা, কারণ এই সংস্কার নিয়ে। এবং তাদের সাথে এক ধরনের তর্ক বিতর্ক পুরো 8-9 মাসই সেই ঐক্যমত্য কমিশনে চলেছে, এবং তারা বাস্তবায়ন প্রক্রিয়াটা না দেখে, তারা রাজি হলো গণভোটে, না দেখে তারা সই করার পরে যখন বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে কথা হচ্ছে, তারা এখন বলছে যে তাদের সাথে প্রতারণা হচ্ছে। তাহলে আপনারা যখন দেখলেন যে ওখানে নোট অফ ডিসেন্ট নাই, বাস্তবায়ন প্রক্রিয়া নাই, আপনারা কেন সই করলেন? এবং এখন আপনি দেখেন তাদের রাজনৈতিক দলগুলোর বড় বড় নেতাদের বক্তব্য দেখেন, তারা পুরো জুলাই সনদটাকেই অস্বীকার করছে। এবং তাদের বড় দায়িত্বশীল স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দিচ্ছে যে জুলাই সনদ প্রয়োজন নাই বাংলাদেশে, এবং জুলাই সনদে সংবিধানে নেই। অথচ দেখেন, সংবিধান অনুযায়ী কিন্তু এই আলোচনা হয়ে গেছে। সংবিধানে তো গণ অভ্যুত্থানও ছিল না, সংবিধানে তো এই কথা লেখা ছিল না যে হাসিনাকে পালাতে বাধ্য করা হবে। তাহলে আমরা সবাই মিলে যখন গণ অভ্যুত্থানটা সফল করলাম, জুলাই সনদটাও সফল করা কি আমাদের দায়িত্ব ছিল কিনা নির্বাচনের আগে? অবশ্যই দায়িত্ব ছিল। একটা ঝামেলা হয়েছে পুরনো রাজনৈতিক দলগুলোর কার্যক্রম দেখে অনেকেই যে অভিযোগটা তুলছেন, তারা মনে করেছে যে 5ই আগস্টের পর একটা রেজিম চেঞ্জ হয়েছে, জন আকাঙ্ক্ষার ব্যাপারটা কিংবা নতুন বাংলাদেশ বা বদলে যাওয়া যে জেনজিদের মানসিকতা, সেটাকে তারা সম্ভবত চিন্তা করছে না বা মূল্য দেওয়ার চেষ্টা করছেন। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। এবং এই আপনি দেখেন একদম দৃশ্য তো দুইটা ভাগ হয়ে গেছে। একটা পুরানো এস্টাবলিশমেন্টের যারা রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তারা, আরেকটা হচ্ছে নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম বলতে যে বয়স কম তা না, এখানে কিন্তু যে 80 বছরের, যে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার চায়, সেও তরুণ, সেও কিন্তু এই প্রজন্মের আমি বলবো। তাহলে দুইটা এস্টাবলিশমেন্ট, একটা হচ্ছে আমরা কেন এইভাবে এটার পরিবর্তন চাই, এবং এটার জন্য আমরা কেন এত ডেসপারেট নির্বাচনের আগে? কারণ এই 50 বছর ধরে বারবার আমরা কিন্তু পিছিয়েছি, বারবার কিন্তু এই জিনিসটার কারণেই আমরা ধোঁকা খেয়েছি। সবাই জুলাই সনদটাকে নিয়ে আলোচনা করছে, কিন্তু জুলাই সনদের ভিতরে কি আছে আমরা কিন্তু এটা নিয়ে একবারও কথা বলছি না বা মানুষের কাছে যাচ্ছি না। যারা খোঁজ খবর রাখে নিজ দায়িত্বে, তারা হয়তো জানেন।
জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলো না, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। ফলে শেষমেশ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকে দিতে হবে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে সরকার বারবার বৈঠকে বসছে, কথা বলছে। তারা সম্ভবত আমরা ধরে নিচ্ছি বৃহস্পতিবার এই বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কিন্তু এর মধ্যে যেটা হলো সেটা হলো যে সমাবেশ হলো, জামাত ইসলামের নেতৃত্বে আরো 8 দল মিলে একটা জিনিস হলো। এবং আপনি লক্ষ্য করেছেন যে একজন আরেকজনকে দুষছে। বিএনপি দুষছে জামাতকে, জামাত এবং এনসিপি দুষছে বিএনপিকে, এনসিপি দুষছে বিএনপি এবং জামাতকে। এই যে একটা দোষারোপের একটা চর্চা শুরু হয়েছে, কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। কিন্তু সংকটটা হলো কোন জায়গায়? যেমন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ও গণভোটের সময়ের বিষয়ে সরকার যেদিকে যাবে পরিস্থিতি সেদিকে ঘুরবে, এটা একটা পজিটিভ। আবার এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন যে রাজনৈতিক দলগুলো সরকারের সিদ্ধান্ত না মানলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে। মার্দিয়া মমতাজ, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা একটা সংকটজনক অবস্থা এবং এটা আগে থেকে বোঝা যাচ্ছিল। জি, কখনোই বিবদমান দুই পক্ষকে বলটা দিয়ে বলা যায় না যে তোমরা সমাধান করে আসো, তাহলে এতদিনের আয়োজন, আনুষ্ঠানিকতা, এটার কোনো অর্থ থাকে না। যেহেতু ঐকমত্য কমিশন বসেছে এবং আমরা এখানে একটু আশার আলো দেখছিলাম, কারণ এখানে টিপিক্যাল পলিটিশিয়ান একজনকে না দিয়ে বরং একাডেমিয়া থেকে একজনকে নিয়ে আসা হয়েছিল এবং ডক্টর আলী রিয়াজ আমি মনে করি খুব সুন্দরভাবে আলোচনাগুলোকে অ্যাকোমোডেট করেছেন। এরপরে সমাধানটাকে হতে পারে এটা গণতান্ত্রিক পথে, হতে পারে এটা অন্য কোনো ভাবে অ্যাকোমোডেট করার দরকার ছিল। এবং এখানে আমি যদি আপত্তিগুলোর জায়গাগুলো দেখি, তখন আমার কাছে মনে হয় যে কেউ যদি প্রত্যেকটা দলের আপত্তির জায়গাগুলোকে দেখে, তাহলে তার কাছে স্পষ্ট হয়ে যাবে কে বাংলাদেশের ভবিষ্যৎকে কেমন দেখতে চায়। আপু একটু বলছিলেন যে বিএনপি বিভিন্ন নিয়োগগুলোকে নির্দিষ্ট কে নিয়োগ দিবে এটা না বলে বলছে আইনের মাধ্যমে করা হবে, এটা একটা ফাঁকা জায়গা। তারপর দলীয় প্রধান এবং সরকার প্রধান এক হলে এখানে টেকনিক্যাল যে ঝামেলাগুলো হচ্ছে, যেমন একটা সংসদীয় কমিটিতে বা একটা সংসদে একটা অপিনিয়ন দেওয়ার আছে, একজন সংসদ সদস্য যিনি দলের ট্যাগে এখানে এসেছেন, দলের মনোনয়নে, তিনি কিন্তু স্বাধীনভাবে মতামত দিতে পারেন না যখন সংসদ প্রধান এবং দলীয় প্রধান এক হয়। জি, পজিটিভলি, জি জি। তো সেখানে এই আপত্তির কারণগুলো আসলে আমার কাছে মনে হচ্ছিল যে এখানে একটা অনেক বড় ইগোর ব্যাপার আছে, যে আমি যাই বলি না কেন, আমি যেটা বললাম, আমি তো বড় দল, আমার কথা শোনা হবে না কেন? আবার কেউ বলতে পারে যে আমি যাই বলি না কেন, আমি তো ছোট দল হলেও আমার ত্যাগ বেশি, আমার কথা শোনা হবে না কেন? আর সবচেয়ে বেশি যেটা আমার কাছে অবাক লাগে সেটা হচ্ছে যে নতুন প্রজন্মকে এক ধরনের পিছে ফেলে দেওয়ার বা তাদেরকে ছোট করার একটা মানসিকতা আছে সবার। যেমন একজন আইনজীবী যিনি কথা বলছেন, আরেকজন সিনিয়র আইনজীবী যিনি কথা বলছেন, দুজনের মধ্যে সিনিয়র জন জুনিয়রকে বলছেন, বাইরে বের হয়ে এসে সংবাদ সম্মেলন বলছেন, তার শুধু কথা এলোমেলো করে, আমি তার কথা বুঝতে পারি না। এটা তো হওয়ার কথা ছিল না। এখানে একটা ইগোর ঝামেলা তো আছেই, এটা রাজনৈতিক দলের সাথে দলের আছে, আবার একটা আছে যে বয়সের সাথে। যেমন ধরেন 24 না আসলে আমরা আসলে জানতেই পারতাম না যে আমাদের রাজনৈতিক দলগুলো কোন কোন জায়গায় ব্যর্থ। আমরা চোখের সামনে দেখতাম যে এখানে অনেক ধরনের কাজ চলছে, এখানে অনেক ধরনের ত্যাগের স্টোরি আছে, কিন্তু এর পেছনে যে আসলে এফোর্টের অভাব ছিল, ডেসপারেশনের অভাব ছিল, সেটা আমাদেরকে বাচ্চারা শিখিয়েছে। একটা বিষয় অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে, সেটি হলো যে এর আগে উঠেছিল, শুরুতে জামাত এবং এনসিপিকে বলা হতো যে তারা নির্বাচন আগে ভাগে চায় না, তারা প্রস্তুতি নিয়ে বা তাদের সুবিধাজনক অবস্থানে আছে, এরকম একটা দোষারোপ করা হতো। ইদানিং আবার একই অভিযোগ বিএনপির পক্ষ থেকে উঠছে যে জামাত নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে। এই নানান ধরনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা এই ধরনের মন্তব্য করছে, কি বলবেন? এর পক্ষে আমি একটি যুক্তিও শুনি নাই কখনো, শুধু অভিযোগটা শুনেছি, কিন্তু কেউ কখনো এটাকে দেখাতে পারেননি। বরং আমরা যদি নির্বাচনের প্রস্তুতির দিকে তাকাই, তখন দেখবো যে বিএনপি চাইতে বাকি দলগুলো বেশি তৈরি। জামাত তো অনেক আগে প্রার্থী দিয়েছে। জি, প্রার্থী দিয়েছে এবং সেইভাবে কথাবার্তা বলছে, মানুষের সামনে বিভিন্ন এজেন্ডা নিয়ে আসছে, এগুলো নিয়ে কথা তৈরি করছে। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে তো বিএনপির প্রস্তুতি সেরকম না। তো এটা আমার কাছে অভিযোগের জন্য অভিযোগ মনে হয়।
ডক্টর তাজদুবা, গতকাল যে সম্মেলনটা হলো এবং এই সম্মেলনের আগেই বিএনপি একটি সংবাদ সম্মেলন করেছে গুলশান অফিসে, এবং সেখানে তারা কিন্তু স্পষ্ট করে বলেছে যে জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তার সব দায় দায়িত্ব সরকার উপরই বর্তাবে। সনদের স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দলের পক্ষে তখন সেই সিদ্ধান্ত মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এটা আসলে মূলত রাজনৈতিক দলের পক্ষে বলতে ওনারা এবং ওনাদের যে অ্যালাইনরা রয়েছে তাদের ব্যাপারে বলেছে, কিন্তু জামাত আবার স্বাক্ষরও করেছে, অবস্থানটা আলাদা। এখন প্রশ্ন হলো, সরকার তো একটা সিদ্ধান্ত দিবেই, আমরা ধরেই নিচ্ছি, উপায়ও নেই, কারণ সামনেই তফসিল ঘোষণা করা হবে, মধ্যে তারা একটা জারি করবে। এখন বিএনপি বলছে যে মানার বাধ্যবাধকতা থাকবে না, কি বলবে? এখানে দেখেন এমন ভাবে হচ্ছে যে সরকারটা আলাদা একটা পক্ষ, সরকার তো এদের সব রাজনৈতিক দলের সব, এখানে তো বিএনপিরও স্টেক আছে, জামাতেরও স্টেক আছে। আরেকটা জিনিস দেখেন, এই বিএনপি জামাত দীর্ঘদিন ধরে একজন ছাড়া আরেকজনের নাম কি আপনি কখনো নিয়েছেন? দীর্ঘদিনের জোট তারা, বিএনপি জামাত, এটা দীর্ঘদিনের জোট, তারা সরকারও গঠন করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে একটা জাতীয় স্বার্থে, জাতীয় প্রশ্নে তারা পুরো দা কুমড়া সম্পর্ক এবং মুখোমুখি, একজন আরেকজনকে যে বক্তব্য দিয়ে ঘায়েল করছে, যে ধরনের বিশেষণ ব্যবহার করছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং জামাতের ব্যাপারে আমি যদি বলি, তারা আলোচনার টেবিল থেকে সরাসরি তারা রাজপথে যায়, এটা তো খুবই দ্বিচারিতা একটা পজিশন। তারা লোয়ার হাউস পিআর নিয়ে তারা রাজপথে গেল, আবার তারা জুলাই সনদে সই করলো। লোয়ার হাউস পিআর নিয়ে যে তারা রাজপথে গেল, তার কিন্তু কোনো সুনির্দিষ্ট মানে রূপরেখা নাই যে লোয়ার হাউস পিআরটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, এটার যৌক্তিকতা কতটুকু। আমরা যে যার পজিশন নিয়েছি, সবার কিন্তু তার পিছনে একটা ব্যাখ্যা আছে যে এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে, প্রত্যেকটার মেরিটস ডিমেরিটস আমরা আলোচনা করেছি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ কিন্তু আলাদা একটা কথা বলছেন। প্রথম কথা হলো যে এটা আমরাও জানতাম যে জামাত নিম্নকক্ষের পিআরটা ছেড়ে দিবে যাতে উচ্চ কক্ষে হয়, এটা রাজনৈতিক একটি কৌশল। আরেকটি বিষয় রইল, সেটা হলো যে তারা মাঠে রয়েছে, এটাও কিন্তু একটা রাজনৈতিক কৌশল। কারণ কি জানেন, সেটা হলো যে সামনে নির্বাচন, মাঠ গরম রাখতে হবে, মাঠে আমি আছি। এটা নির্বাচন কৌশলটা আপনি কখন দেখাবেন? আপনি দেখেন, বিশেষ করে জামাতের এই পরিবর্তনটা বা এই ওভার কনফিডেন্সটা এসে গেছে জেতার পরে। হ্যাঁ, জেতার পরে যেমন এই কথাটাও অনেকে বলে যে 5ই আগস্টের পর বিএনপি মনে করতো বিএনপি ক্ষমতায়, এবং ডাকসু নির্বাচনের পর জামাত মনে করে যে জামাত পরবর্তীতে ক্ষমতায় আসছে। তাহলে এই দ্বন্দ্বে, এই যে আপনারা যখন ইগোর কথা বলেন, আপনারা নিজেদের নির্বাচনী ইশতেহার নিয়ে ইগো দেখান, আপনারা মাঠে যান নিজেদের শক্তি দেখানোর জন্য, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচার, এটা তো আছেই, সামনে সময়টা আছে। কিন্তু কেন জুলাই সনদকে নিয়ে, যেই সনদ 1400 মানুষের জীবনের উপর দাঁড়িয়ে আছে, সেখানে আপনাদেরও শহীদ আছে, বিএনপিরও শহীদ আছে, সাধারণ মানুষও আছে, তাহলে কেন তাদের উপর দাঁড়িয়ে আপনারা নিজেদের রাজনৈতিক বার্গেনিং এর টুল হিসেবে এই জিনিসটাকে ব্যবহার করছেন? আরেকটা কথা যে আপনি দেখেন, তারা এখন গণভোটের সময়টাকে প্রাইম ফোকাস করে ফেলেছে। একদল বলছে এটা নভেম্বরের আগে, মানে নভেম্বরে হতে হবে, জাতীয় সংসদ নির্বাচনের আগে। বিএনপি বলছে এটা একই দিন হতে হবে। এই সময়টাকে এরকম ফিক্স করে ফেলার পিছনে যুক্তি কতটুকু? এটা নিয়ে কি আমরা ফিক্স থাকবো, নাকি আমরা এটার আইনি ভিত্তিটা নিয়ে আমরা লড়াই করব? কোনটা বেশি জরুরি? নিশ্চিতভাবে এটার আইনি লড়াই নিশ্চিত করা, এবং পরবর্তী সংসদে যাতে এটা বাস্তবায়ন হয় এই সংবিধান সংস্কারটা, এবং পরবর্তী সংসদ যাতে একটা ডুয়াল রোল প্লে করে, সংবিধান সংস্কার সভা হিসেবে এবং আইনসভা হিসেবে। তাহলে আমরা এটার বাস্তবায়ন রূপরেখা নিয়ে, আপনারা সই করলেন, আপনারা সই না করে এটার একটা স্ট্যান্ড নিতেন, আপনারা এখন সই করার পরে দুই দলই কিন্তু কেউ, এখন একদল বলছে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, আমরা তো দেখেছি টিভিতে, কেউ চাপিয়ে দেয় না। বৃষ্টি স্নাত বিকেলে তারা ছাতা ধরে হাসি ঠাট্টা করে, মানে উৎসবের সাথে তারা জুলাই সনদে সই করেছে। কেউ তো বলছেন যে আপনারা সঠিক পথটা বেছে নিয়েছেন, আমরা পরবর্তী যে কনসিকুয়েন্সটা তৈরি হলো। ফরিদ ভাই, এখানে কিন্তু কোনো কৌশল ছিল না এই সঠিক পথ বেছে নেওয়ার পিছনে, এটাই ফ্যাক্ট, এটাই নিয়ম। আপনি যদি ইতিহাসের সঠিক দিকে থাকতে চান, আপনি ওখানে কখনোই সই করবেন না। ওখানে ছিল কে কোন পক্ষে মত দিয়েছে, কে কোন পক্ষে ভিন্ন মত করেছে। এটা কিভাবে বাস্তবায়ন হবে, এটার প্রক্রিয়াটা আলোচনা হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে, এটা আলোচনা হয়ে সব রাজনৈতিক দল ওখান থেকে বের হয়েছে। তাহলে আপনি যখন ওইটা ওখানে দেখালেন না, তাহলে আপনি এটাতে কিভাবে আমরা সই করব? বিএনপি যে বলছে যে নোট অফ ডিসেন্ট ছিল না, আমাদেরকে যেটা দেখিয়েছে, তাহলে আপনারা এটাতে সই করেছেন কেন? আপনারা তখনই বিরোধিতা করতেন এটার।
এবং এখন আপনি দেখেন সেদিন ইশরাক সাহেব বলছে যে গণভোট আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তার তো গণভোটের মাধ্যমেই তো আপনাদের এই রাজনৈতিক ইয়াতে আসা, গণভোটের মাধ্যমেই তো, গণভোট সংবিধানে ছিল না, তাহলে তো বিএনপিকেও অসাংবিধানিক একটা জন্ম বলতে হয়। তাহলে এই যে এখন এই দ্বন্দ্বগুলাতে ক্ষতিকার হচ্ছে। আপনি দেখেন আজকে 2 দিন ধরে পুরো রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হচ্ছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে। এবং আমরা সেই প্রসঙ্গে আসবো। একটা প্রশ্ন আপনাকে সরাসরি করতে চাই, সেটি হলো সরকার একটি সিদ্ধান্ত দিলে সেটি কি রাজনৈতিক দলগুলো মেনে না নিয়ে পারবে? এখন রাজনৈতিক দলগুলো যদি তাদের নিজেদের উপর, তাদের শক্তির উপর, তাদের জনসমর্থনের উপর যদি আস্থা থাকে, তাহলে কিন্তু কোনো ধরনের প্রস্তাবে রাজি না হওয়ার কথা না। আপনি প্রস্তাবগুলো কিন্তু তাদেরকে ক্ষতি করার জন্য না, তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য। এমন না যে এই প্রস্তাব, আমরা যতটুকু জানতে পারছি সেখানে যেটা ঘোষণা করা হয়েছে, মানে বাস্তবায়নের আদেশ যেটা কথা বলা হয়েছে, সেখানে যা রয়েছে একটু বোধহয় পরিবর্তন হচ্ছে সম্ভবত, এবং সেখানে হয়তো দুপক্ষে যেটা ব্যালেন্স করে এরকম একটা চিন্তা সরকারের রয়েছে। আমার প্রশ্ন হলো, যাই করুক না কেন সরকার, সেটা না মানার কি উপায় রাজনৈতিক দলগুলো আছে? কারণ সামনে তো নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে। আমার মনে হয় না এটার পরে আসলে তাদেরকে না মানাটা উচিত হবে, কারণ এটার ফয়সালার উপরেই কিন্তু নির্ভর করছে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন না হোক, বানচাল হোক, পিছায় পড়ুক, এটা কিন্তু আমরা কখনোই চাই নাই। আমরা চেয়েছিলাম জুলাই সনদের বাস্তবায়নটা ঠিকঠাক মতো হবে, এরপর সবাই নির্বাচনমুখী হবে। এবং আপনি দেখেন এনসিপি বা অন্য কোনো দল এই জুলাই সনদ বা এই গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সংবিধানের এই পরিবর্তনগুলো কিন্তু আসবে। এটা এই প্রজন্মের মধ্যে না হলেও আবার আরেকটা প্রজন্ম আসবে, এবং খুব শর্ট টাইমের মধ্যেই আসবে। রাজনৈতিক দলগুলো ভালোভাবেই জানে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় শুধু দেশ সংকটে পড়বে না, রাজনৈতিক দলগুলো বড় ধরনের ক্ষতির মুখোমুখি হবে নিঃসন্দেহে। কারণ তখন কে সরকার আসে, কিভাবে আসে আমরা জানি না। সব মিলে একটা জটিল পরিস্থিতি তৈরি হবে। এই কারণেই হয়তো অনেকে বলছেন যে নির্বাচন যাতে সঠিক সময় হয় সেই স্বার্থেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদের সরকার যে সিদ্ধান্ত দেবে সেটা মেনে নিতে পারে। কি বলবেন? ভবিষ্যৎ তো জানি না, তবে মেনে নেওয়াটা সবচাইতে নিরাপদ হবে, তাই না? ভবিষ্যতের কার্যকারণ রয়েছে, কারণ এটা তাজদুবা যেটা বললেন সঠিক। কারণ জুলাই সনদের সংকট তৈরি হলে কিন্তু নির্বাচনের সংকট তৈরি হবে, এবং নির্বাচনের সংকট তৈরি হলে সবচেয়ে বেশি সংকটের মুখে পড়বে রাজনৈতিক দলগুলো। আমি সেটা বলছি। জি, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আমার মনে হয় এটাকে আমাদের বারবার মনে করানো উচিত। আসলে আমরা এমন একটা জাতি যে আমরা দেখেন এটা একটা সাইকেলের মতন। আমরা নির্দিষ্ট কিছু বছর পর পর একই ধরনের রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে বিপদে পড়ছি, এবং আবার সেখান থেকে উঠে আসছি, কিন্তু কিছু রক্ত, কিছু মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে সালগুলো বলি, আপনি মিলাতে পারবেন। একদম 75 থেকে শুরু করে 80s পুরোটাই বাংলাদেশ অস্থির ছিল। 88 একটু স্থির হলো, এরপর দেখেন 2 বছরের মাথায় আবার অস্থিতিশীলতা হলো। এইরকম করতে করতে এমন একটা জায়গায় এসে আমরা আসলে দাঁড়িয়েছি। এখানে এসে আমাদের সবচেয়ে বেশি যেটা মাথায় রাখতে হবে, এই সরকারটা প্রয়োজনীয়। এটা আমরা কোন দিন বুঝেছিলাম? যখন ডক্টর ইউনূস কোনো কারণে বীতশ্রদ্ধা হয়ে একদিন হয়তো এরকম একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে উনি আর দায়িত্ব থাকবেন না, তখন কিন্তু প্রত্যেকে টেম্পারেচারটা টের পেয়েছে যে এই শিল্ডটা সরে গেলে আমার গায়ে যে আঁচটা এসে লাগবে, আমার সেটা সহ্য করার ক্ষমতা এখন নাই। এবং একই সাথে বাইরের দুনিয়াকে ঠেকিয়ে রাখা, বাইরের দুনিয়ার সাথে ডিলগুলো করা, প্লাস ভেতরের অস্থিতিশীলতাগুলোকে ম্যানেজ করা। আপনি কি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো মেনে নিবে, এরকম আপনি আশাবাদ ব্যক্ত করতে চাচ্ছেন? যদি অবশ্যই, এবং বলতে চাই যে বুদ্ধিমান হলে মেনে নিবে। কিন্তু এখানে কিন্তু সব রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার উপায় থাকবে না। জি, এখন দেখেন যে কোনো একটা সমাধানে আমার সবগুলো ফিল আপ হবে, নইলে আমি যাব না, এটার মানে কিন্তু গণতন্ত্র না। তাহলে আমরা তখন মানুষের কাছে আরো স্পষ্ট হবে যে কারা আসলে একটা গণতান্ত্রিক প্র্যাকটিস নিজেদের ভেতরে রেখেছে এবং মানুষকে সেটা দেখাচ্ছে। তো আমার মনে হয় এখানে কিন্তু আরেকটা বার্তা আসতে পারে সব রাজনৈতিক দলের জন্য, এটা ঝুঁকিপূর্ণ। সেটি হলো যে যদি যারা সরকার যেটা দেবে সেটা যদি না মেনে নেয়, তাহলে তার ব্যাপারে কিন্তু সংস্কার বিরোধী ট্যাগ লেগে যেতে পারে, এই আশঙ্কা কিন্তু রয়েছে, নয় কি? জি, এবং জানেন এই ট্যাগের চাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনি দেখেছেন গতকালের অবস্থা।
হ্যাঁ, গত 2 দিন ধরেই বিশেষ করে টার্গেট করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। হ্যাঁ, এই রাগের কারণ আপনি বুঝতে পারেন। 24-এ ছাত্ররা সামনে ছিল, এখন ছাত্রদের উপরে প্রতিশোধ নেওয়া হচ্ছে এবং তাদেরকে এটা একটা নোটিফিকেশন দেয়া হচ্ছে। আমাদের যে কোনো দুর্বলতায় এই পক্ষটা সুযোগ নিবে, এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের মনে হয় ভবিষ্যতে আমি কোনটাকে ছাড়বো আর কোনটাকে ছাড়বো না এই সিদ্ধান্তটা নেওয়া সহজ হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুবা জাবিন, রয়েছেন শিক্ষক এবং প্রকৌশলী মার্দিয়া মমতাজ। তাজনুবা জাবিন, সবারই জানা যে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলির মধ্যে যখন বিভেদ বাড়ে তখন দেখা যায় যে ফ্যাসিস্ট এবং তার দোসররা সক্রিয় হয়ে ওঠে। গত বেশ 2-3 দিন ধরে আমরা ভালোভাবে টের পাচ্ছি রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে নির্বাচনী মাঠে বিরোধ বাড়ছে। জুলাই সনদ নিয়ে এক ধরনের বিরোধ বাড়ছে এবং তারা খুব উৎসাহিত হচ্ছে। এটা আপনারাও আমাদের এই টক শোতে কিন্তু আপনি নিজেও অনেকবার বলেছেন যে বিরোধ যত বাড়বে তত সংকটতা তৈরি হবে। আমার প্রশ্ন হলো যে এটা কি ফ্যাসিস্ট বিরোধী গোষ্ঠীগুলো টের পাচ্ছে না? এরপরও তারা বিরোধ থেকে বেরোচ্ছে না কেন? যে যদি তারা শেষ পর্যন্ত সরকার যে উদ্যোগ নেয় সেটাতে রাজি না হয়, আপনি ধরেন কারো ইগো জিতে গেল, এবার কারো ইগো, কোনো একটা পক্ষের ইগো জিতে গেল যে কোনো সমীকরণে, এটা কিন্তু কখনো টেকসই হবে না। আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে এই দফা 24 জুলাইয়ের পরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ হবেই হবে। সেটা আজকে না হোক, কালকে না হোক, আমার দ্বারা না হোক, এনসিপির দ্বারা না হোক, আরেকজন গজাবেই। নাহিদ ইসলামরা, আক্তার, আসিফ, মাহফুজ এরা আসতেই থাকবে। এদের আশা কিন্তু আর বন্ধ করা কঠিন। এবার আর 15 বছর কিন্তু আর কেউ সময় নেবে না। সো এখন যদি তারা বুদ্ধিমান হয় তাদের কিন্তু এই পালসটা বোঝা উচিত। তারা নতুনদের, তরুণদের, এই প্রজন্মের তরুণরা কিন্তু পুরো বিশ্বের খবর রাখছে কোথায় কি হচ্ছে। যে সরকার গঠন করবে তাকে জবাবদিহিতার মধ্যে আসার, নিয়মের মধ্যে আসতেই হবে। সেই পুরনো পেশি শক্তি দিয়ে সব জায়গায় নিজের লোক বসিয়ে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স ভারী করা, এগুলো আর আসলে হবে না। হয়তো সময় লাগবে, কিন্তু এই প্রক্রিয়া জুলাই 24-এ শুরু হয়ে গেছে। সো এখন যদি রাজনৈতিক দলে যারা gণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করছেন তাদের বুদ্ধিমানের কাজ হবে মানুষের এই পালসটা বোঝা। যদি আপনারা দুর্ভাগ্যজনক পতন না চান তাহলে এখন এই ইগোর ক্ল্যাশটা কিন্তু বাদ দিতে হবে। এই যে আপনি দেখেন গত 2-3 দিনের কথা বলছেন, ককটেলগুলো ফুটছে কোথায়? সব আপনার যারা এই গণ অভ্যুত্থানের আওয়াজ ছিল, যারা সামনের সারিতে ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, তাদের স্থাপনাগুলাতেই, তাদের জায়গাতেই, এনসিপির কার্যালয়ের সামনে 3-4টা ককটেল বিস্ফোরণ হয়েছে। সেখান থেকে এই এনসিপির লোকজনই তাদের যাকে ধরলো সে আওয়ামী লীগের 5,000 টাকার বিনিময়ে সে ককটেল পোড়াচ্ছে, বাসে আগুন দেওয়া। এটা তো সেই মানে পুরনো দৃশ্যই আমাদেরকে মনে করিয়ে দেয় যে হাসিনার এই বয়ানটাই ছিল। এবং আপনি এই তাদের যে অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তাদের কথাগুলো দেখলে কিন্তু পরিষ্কার বোঝা যায় কারা এই নাশকতা তৈরির চেষ্টা করছে। এবং সবচেয়ে আমাদের যেটা বিপজ্জনক, এগুলোর উপরে এই গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রেখেছে পাশের দেশ। আপনি কখনোই এই পাশের দেশের যে একটা হস্তক্ষেপ আমাদের নিজস্ব রাজনীতিতে, আমাদের নিজস্ব রাজনৈতিক পরিবেশে, সেটা আপনি কখনোই বন্ধ করতে পারছেন না। তারা তাকে আশ্রয় দিয়ে রেখেছে এবং সে সেখান থেকে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য, মানে উস্কানিমূলক বক্তব্য সে কিন্তু দিয়েই যাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং আরেকটা দুঃখজনক ব্যাপার আমি এটা এখানে উল্লেখ করতে চাই, আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে যতটা না জুলাই সনদ এবং গণতান্ত্রিক উত্তরণ এবং এই সংস্কারগুলো নিয়ে যত না কথা, তার থেকেও বেশি কথা হচ্ছে তাদের নৌকার ভোট।
বগুড়া 1 আসনের যে মনোনয়নপ্রাপ্ত বিএনপি থেকে সে দেয় যে ধানের শীষের জয় মানেই নৌকার জয়। ফখরুল সাহেব কালকে নৌকার ভোটারদেরকে আশ্বস্ত করছেন। আমি তো ফখরুল সাহেবকে বলবো, আপনি নৌকার ভোটারদেরকে আশ্বস্ত করার আগে আপনি জনগণকে আশ্বস্ত করেন। জনগণ আপনাকে মাথায় তুলে রাখবে। আপনার নৌকার ভোটার নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি বলতে চাচ্ছেন যে ভোটের ব্যাপারটা মানে অনেকটা গুবলেট করে ফেলেছে ফ্যাসিস্ট বিরোধী মানসিকতাকে। মানে এই যে একটা মিথ আওয়ামী লীগের ভোট ব্যাংক, আরে ভাই 15 বছর তো ভোটই হয় না, এখানে ভোট ব্যাংক কোত্থেকে? না, ভোট ব্যাংক আগের মতো নেই, সব তছনছ হয়ে গেছে। একটা গণহত্যাকারী দলের কি আপনার ভোট ব্যাংক হতে পারে? এদের তো কিছু অন্ধ মগজ, একদম ব্রেইন ওয়াশ করা কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগটাকে মানে ধর্মের মতো মানে, যে এটা একটা ধর্ম, একে অমান্য করা যাবে না। এই কুসংস্কারে যারা আশ্বস্ত, আপনি দেখেন যে ঘোর আওয়ামী লীগের সমর্থক ছিল জুলাই 24-এর পর কিন্তু সে ভোট না দেখ, সে কখনোই আর আওয়ামী লীগের ভোটার ব্যাংকের অংশ না। তাহলে কিন্তু এই বিদ্যমান রাজনৈতিক দলগুলো কিন্তু এটা বুঝতে হবে। ফখরুল সাহেব যখন নৌকার ভোটারদেরকে আশ্বস্ত করেন, অপর পক্ষে কিন্তু উনি অনেকের মনে কষ্ট দেন যে আপনি জুলাই সনদ নিয়ে আপনি বাতিল করে দিচ্ছেন, নাকচ করে দিচ্ছেন, অথচ এই গণহত্যাকারী দলের ভোটারদেরকে আপনি আশ্বস্ত করছেন। মারদিয়া মমতাজ, একটা বিষয় যেটা তাজনুবা বললেন, আসলে এটাই বোধহয় একটা বড় ঘটনা। সেটা হলো ভোটের একটা হিসাব নিকাশের কারণে রাজনৈতিক দলগুলো এক ধরনের অন্যরকম মানসিকতা পোষণ করছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আওয়ামী লীগের নাম নিয়ে সেটা বিএনপি ও জামাত কেউ কিন্তু বক্তব্য রাখছে না ইদানিং। এটা অদ্ভুত ব্যাপার, হয়তো বলছে ফেসিস্ট, হয়তো বলছে, কিন্তু আওয়ামী লীগের নামটা নিতে চাচ্ছে না অনেকে। এটা আমরা যেহেতু গণমাধ্যমে কাজ করি, আমরা খুব ক্লোজলি দেখছি। কিন্তু প্রবলেমটা হয়েছে কি, নামটা না নেওয়ার কারণে বা স্পষ্টভাবে না বলার কারণে আবার আমরা যেটা বলছিলাম, আলোচনা করছিলাম যে গত 3 দিন ধরে আমরা তার লক্ষণ টের পাচ্ছি। আপনি কি মনে করেন এই যে ভোটের রাজনীতি থেকে এবং এখান থেকে লাভবান হওয়ার প্রক্রিয়ার কারণেই রাজনৈতিক দলগুলো কি ফ্যাসিস্ট বিরোধী একটা ঐক্য থেকে সরে গেল? কি মনে হয় আপনার? ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সেখানে যে ঐক্য ছিল সেটা আমরা 5 আগস্ট পর্যন্ত দেখেছি। এরপরেই কিন্তু সবাই তাদের ব্যাগ গোছানোতে রেডি হয়ে গেছে, তাই না? তো এখানে একটা জরুরি ব্যাপার হচ্ছে যে এই ঐক্যটাকে ধরে রাখতে হলে কিছুদিন পর পর তাহলে এক জায়গা থেকে একটা উদ্দীপনা আসতে হবে, নেগেটিভ উদ্দীপনা, তাহলে সবাই আবার এক হয়ে যাবে। কিন্তু এটার উপর ভিত্তি করে তো একটা দেশ চলতে পারে না। আপনি দেখবেন নির্বাচন কিন্তু সংখ্যার খেলা না, নির্বাচন হচ্ছে পলিটিক্যাল ফিলসফির খেলা। আপনি দেখেন আওয়ামী লীগ এই এতগুলো বছরে নির্বাচনে সংখ্যায় জিতেছে বা জিতিয়েছে। আমরা ডামি নির্বাচন দেখেছি, আমরা রাতের নির্বাচন দেখেছি, কিন্তু তাদের পলিটিক্যাল ফিলসফি দুর্বল হয়ে গেছিল। আপনি দেখবেন এরকম একটা ডামি নির্বাচন থেকে উঠে আসা একজন এমপি তার এলাকায় একটা বিজয় মিছিল বের করে নেয়। 18 নির্বাচনে আমরাই দেখেছি। 24-এর শুরুতে যে স্থানীয় সরকার নির্বাচনটা হলো, সেখানে আমরা দেখেছি যে কেউ একজন জিতে যাচ্ছে কিন্তু তার এলাকায় কোনো আনন্দ নাই। তার মানে কি, তার পলিটিক্যাল ফিলসফিটা আসলে ওখানে মারা গেছে। এখন রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে যে আমি কতটা দূরে দেখতে পাই। এটা কিন্তু আমরা সবাই স্বীকার করি যে 24টা যে এত দ্রুত ঘটে যাবে এটা আমরা কেউ কল্পনাও করি নাই। এটা কোনো রাজনৈতিক দল কল্পনা করেনি। আপনি যদি প্রথম দিন রুহুল কবির রিজভী সাহেবের কান্নাটা মনে করেন, মানে গাড়ির দরজা জানালাটা খুলে কাঁদছিলেন, তাই না? এইটা হচ্ছে স্পন্টেইনাস রিয়াকশন। আর এখন যেটা বলা হচ্ছে সেগুলো হচ্ছে প্রোগ্রামড রিয়াকশন, পলিটিক্যাল রিয়াকশন। এইগুলো থেকে যখন একটা দল দেখবেন যে অনেক বেশি হম্বিতম্বি করছে, অনেক বেশি শর্ত দিচ্ছে, তার মানে তার পলিটিক্যাল ফিলসফিকে সে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারছে না। এবং এখন দেশের যারা ভোটার তারা কিন্তু লার্নড ভোটার। আপনি দেখবেন গ্রামের একটা দোকানেও বড় একটা স্ক্রিন লাগিয়ে এই যে আপনাদের টকশোগুলা দেখে, এবং মাঝে মধ্যে এরকম হয় যে পজ দিয়ে দিয়ে নিজেরা আবার কথা বলে। এখন তো ওরা ইউটিউবে ওয়াইফাই শিখে গেছে। আমি গ্রামে যাই দেখছি। তো এইটার কারণে মানুষ কিন্তু পলিটিক্যালি কনসাস হয়ে গেছে। সুতরাং আপনি শুধু সংখ্যা দিয়ে জিতে আসবেন এবং আপনি টিকেও থাকতে পারবেন, এটা মনে হয় এখন খুব ভুল হবে। এটাকে বদলানো একটা বিষয় বলা হচ্ছে, সেটা হলো যে রাজনৈতিক দলগুলো নানান কারণে ঐক্য হতে পারছে না। ধরুন আমরা যদি 3টা আলোচিত রাজনৈতিক দল ধরি, বিএনপি, জামাত এবং এনসিপি,
আমরা শুরুতে একদম শুরুতে বলছিলেন যে এই তরুণদের এই যে সাফল্য বা তাদের নেতৃত্বকে অনেকে সহজভাবে গ্রহণ করতে পারছে না, এটা একটা সংকট তৈরি হয়েছে। এই কারণে আমরা দেখছি যে তরুণদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং তাজনুমাদেরকে এমন কথা বলা হয়েছে, এক ধাওয়া দিলে টিকবে না। অবশ্য তাজনুমা খুব শক্তভাবে জবাব দিয়েছিল যে 15 বছর দাওয়া দেননি কেন, এই ধরনের কথা বলার চেষ্টা করা হয়েছে। আবার একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হলো যে জামাতের ব্যাপারে যে পুরনো রাজনৈতিক বয়ান সেটি আবার সামনে আনা হচ্ছে। কেউ কেউ এই অভিযোগে করছেন বা এই কথা উঠাচ্ছেন যে জামাতের অতীতের দায় জেরে ফেলতে পারেনি, তাই অন্য কোনো রাজনৈতিক দল তাদের সঙ্গে খুব সহজভাবে মিশতে পারছে না। কি বলবেন? আমার কাছে এই জায়গাটাকে মনে হয় যে এটা জাস্ট একটা পলিটিক্যাল অপোনেন্টকে আঘাত করার একটা উপায়। জামাতকে যে কথাগুলো বারবার বলা হচ্ছে, এই কথাগুলোকে আপনি দেখেছেন, আমি যদিও ডাকসু নির্বাচনের জায়গাটাকে যদি ধরি, যে এটা খুব কনফাইন্ড একটা জায়গা, এখানে যারা ভোটার তারা মোটামুটি কাছাকাছি ধরনের ক্রাইটেরিয়ার, কাছাকাছি বয়সের। এই সময়টাতেও আপনি দেখবেন অনেক ধরনের অপবাদ, অনেক ধরনের কথা এখানে উঠে আনা হয়েছে। এমনকি এখনো এরা যে কাজ করবে এদেরকে প্রতিদিন বাধাগ্রস্ত করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আবার অজুহাত দেওয়া হচ্ছে কোনটা? ৭১, ২৪ এসেছিল পরিবর্তনের জন্য, কিন্তু ৭১ আর ২৪কে যারা ব্যবহার করছে, দুইটার পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এখন আপনি যেটা বলছিলেন যে জামাতের ৭১-এর ভূমিকার কারণে যারা বলছেন যে এর সাথে মেশা যায় না, তারা অলরেডি অনেকবার একবার কোয়ালিশন করেছেন, একবার জোটে নির্বাচনে গিয়েছেন একজন আরেকজনের সাথে, প্রতীক শেয়ার করেছেন, এরপরে সরকার গঠন করেছেন, মন্ত্রিত্ব শেয়ার করেছেন। তো তাদের মুখে কি এই কথাগুলো মানায়? আমার মনে হয় এই কথাগুলো বলার আগে নিজেদের অতীতকে ওনাদের ব্যাখ্যা করা দরকার বেশি। আরেকটা বিষয় ইদানিং আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, জামাত কি নিজেদের রাজনৈতিক অবস্থান বা ভাষা বদলাচ্ছে? এখানে একটা বিষয় হচ্ছে যে জামাতের রাজনৈতিক ভাষা কি, এটা কি কোনোদিন মিডিয়ায় এসেছে? আপনি মনে করতে পারবেন যে জামাতের যিনি প্রধান ছিলেন তাকে আলাদা করে মিডিয়া কথা বলছে, অথবা তার দলের ভেতরকার প্রোগ্রামে কি হচ্ছে এগুলো তার কাছে জানতে চাচ্ছে, তার দলের প্ল্যান জানতে চাচ্ছে? এটা কিন্তু আসলে হয় নাই। যে জিনিসটাকে আপনি দেখেন নাই সে জিনিসটাকে কিন্তু আপনি আগে পরে তুলনা করতে পারবেন না। হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে এখন মানুষ জানছে। এখন জেনে মানুষ কিসের সাথে তুলনা করছে? নিজের পারসেপশন, আগের পারসেপশন, নিজের পারসেপশন। নট নেসেসারিলি ওই দলটা এরকম ছিল, তা আমি ওকে এরকম ভাবতাম আর আমি ওকে এখন যা দেখছি, দুটোর মধ্যে পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। আমাদেরকে বলা হয়েছে জামাত পাকিস্তানি দল, আমাদেরকে বলা হয়েছে শিবির রক্কাটা। তো 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে জিতে যাওয়ার পরেও শিবির তো পাওয়ারে এখন। তো ওরা কয়টা এরকম ইনসিডেন্টের মধ্যে দিয়ে গিয়েছে আমরা যদি যাচাই করি। আবার ধরেন আমরা জামাতের ব্যাপারে শুনেছি এরা পাকিস্তানি, তো এদেরকে যখন একজন একজন করে আস্তে আস্তে শেখ হাসিনা আস্তে আস্তে শাস্তি দিচ্ছিল, মামলাগুলো তৈরি করছিল, তারা কেন পাকিস্তানে পালিয়ে গেলেন না? বরং শেখ হাসিনা নিজেকেই ভারতে পালিয়ে যেতে হলো। হ্যাঁ, তো তাহলে এখানে আমাদের যে পারসেপশন ছিল সেটা আর বাস্তবতার মধ্যে এখন আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, কারণ আমরা বাস্তবতার, আমি বলবো তাও পুরোটা না, একটা অংশ এখন চোখে দেখতে পাচ্ছি। এটার দায় তো আসলে দল নেওয়া উচিত না, দলকে দেওয়া উচিত না। জি, ডক্টর তাজনুমা, আপনি সম্ভবত কোথাও বলেছিলেন যে জামাত এবং শিবির এক নয়। এর আগে পিছিয়ে কিছু কথা আছে, এটাকে বেশি হাইলাইটস করা হয়। আপনি জানেন মিডিয়াতে এগুলো মানে ভাইরাল হয়, যেটা মানুষ আকর্ষণ করবে। আপনার কাছে আমরা সরাসরি জানতে চাই যে জামাত এবং শিবির যে এক নয়, এটা আপনার কেন মনে হয়? আপনি দেখেন ডাকসু কেন্দ্রিক যে তারা পরিচালনা বা ক্যাম্পেইন করেছিল, সেটা কিন্তু টিপিক্যাল জামাতের মতো না। তারা কিন্তু সেকুলার পন্থী হয়ে কিন্তু তাদের প্রচারণাটা চালিয়েছিল। তারা মেয়েদের পাশে বসে সংবাদ সম্মেলন করেছে, তারা অন্য একটা ব্যানারে তারা নির্বাচন করেছে, এবং তাদের এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের যে একটা ধারা, ফ্যান কিনে দেওয়া, কম্বল কিনে দেওয়া, পানি ঠিক করে দেওয়া, সো এই সব কিছু কার্যক্রম তাদের কিন্তু জামাত যেরকম তাদের যে নিয়ম অনুযায়ী, যে জামাত কেমন, জামাত আপনারা তো তাদের মানে পাশাপাশি বসাটাও মনে হয় নারীদের সাথে আপা ভালো বলতে পারবেন, তাদের কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। এইখানে আমি
আমি একটু জানতে শেষ করি, চাচ্ছিলাম যে একটু- ভাষা পরিবর্তন হচ্ছে কিনা। একটু ফরিদ ভাই আমি শেষ করি। তো এই প্রসঙ্গে আমি এই কথাটা বলেছিলাম যে আপনি দেখেন ব্যারিস্টার রাজ্জাক সাহেবের কথা আপনার নিশ্চয়ই জি, মনে জি। আছে, এবং জামাত যে এখন সবচেয়ে রাজনৈতিকভাবে ভালো অবস্থানে আছে, এটা কিন্তু তরুণ যারা শিবির তাদের কারণেই আছে, আচ্ছা, আচ্ছা। এবং এই জেনারেশনটার কারণেই আছে। আপনি জামাতের মধ্যেও কিন্তু এক ধরনের জেনারেশনাল চেঞ্জ একদম স্পষ্ট, একদম একদম স্পষ্ট। এর সাথে আমি একমত। হ্যাঁ, তাহলে এই যে শিশির মনির সাহেবরা, মির্জা গালিব সাহেবরা, তারা এবং এখন সাদিক কায়ুম বা ফরহাদ, এদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছে। তাহলে আমি ওই প্রসঙ্গেই বলেছিলাম যে সব জামাত যদি শিবিরকে আপহোল্ড করে, সব শিবির কি জামাতকে আপহোল্ড করে কিনা, এই ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে। এখানে আপনাকে কারণ- একটা ইনফরমেশন দেই। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বা শিবির করা, এরা অনেকে কিন্তু জামাতের শেষ পর্যন্ত যোগ দেয়। এবং অনেকে তো বের হয়ে এসেছেন জি, জি, না হুম, ওখান থেকে, হুম। হ্যাঁ, যে অনেক পার্টির আমরা তো দেখেছি, মঞ্জু জি। ভাইরা এনসিপিতে অনেকে চলে গেছে। বের হয়ে আসছে। জি। তাহলে কেন তারা ওইখানে, তাহলে তার নিশ্চয়ই তাদের একটা মতাদর্শিক পরিবর্তন এসেছে, একটা প্রজন্মগত পরিবর্তন এসেছে, একটা আধুনিক পরিবর্তন এসেছে আমি বলবো, জি। এটা যেটা তাদের আদর্শের সাথে, টিপিক্যাল আদর্শের সাথে যায় না। তো ওই প্রসঙ্গেই আমি ডাকসুর নির্বাচনের পরেই এটা একটা টক শোতে আচ্ছা, আপনি কি বলবেন যে একটা এটা বলেছিলাম। টেবু ছিল, আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখনও, এবং দীর্ঘদিন একটা টেবু ছিল, মেয়েরা শিবিরকে ভোট দেয় না। কিন্তু এবার দেখলাম প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদা, একদম উল্টে গেছে, মেয়েরাই শিবিরকে ভোট দেয়। কেন এরকম একটা হলো কেন? এটা হচ্ছে প্রথমত আপা যেটা বলছিলেন যে একটা একই ধরনের মানে কনফাইন্ড একটা জনগোষ্ঠী ছিল হচ্ছে ভোটার। জি। আপনি ওই সংখ্যক নারী ভোটারকে দিয়ে পুরো দেশের নারী ভোটার আপনি কাউন্ট করতে পারবেন না। তারপর তাদের প্রচারণায় অনেক ডিফারেন্স ছিল, অনেক ডিফারেন্স ছিল। আমরা তাদের প্রার্থীদেরকে মানে বিশেষ করে ভোটের আগে জনসংযোগের সময় ক্যাম্পাসে যখন জি, জি। তারা ক্যাম্পেইন চালাচ্ছিলেন, তখন কিন্তু নারীদের সাথে মিশতে এবং কথা বলতে আমরা অজস্রভাবে দেখেছি, যেটা এখন অন্তত তুলনামূলক ভোটের পরে কম দেখা হয় বা দেখছি। সো তাদের কিন্তু এই জিনিসটা পরিবর্তন জি। এসেছে। আরেকটা হচ্ছে, নারীরা যদি জামাতকে বা শিবিরকে ভোট দেয়, তাতে তো আমি অসুবিধার কিছু দেখছি না, এটা তার নিজস্ব পছন্দ। জি, জি। যে আপনি নারী বিষয়ে, আমি জামাতকে দেখি একটা রাজনৈতিক দল হিসেবে, তাদের নারী বিষয়ে যা যা ইশতেহার তারা দিবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোও দিবে। নারীদের যাকে পছন্দ তাকে ভোট দিবে। কেউ তো তাদেরকে, নারীদেরকে বাধ্য করছে না যে এই একে ভোট দাও বা ওকে ভোট দাও। সো ওই জুজুর ভয়টা আমি মনে করি না যে এটা 2025-এ এসে পাওয়াটা ঠিক। এবং পাশাপাশি আমি ডাকসুর রেজাল্টে নারী ভোটারদের সাথে জাতীয় পর্যায়ের নারী ভোটারদেরকেও আমি এক করতে চাই না, তুলনা করতে চাই না। এবং জামাতকে আমি এখন আগের মতো, আমি একটা রাজনৈতিক দলের কর্মী, আমি জামাতকে দেখি একটা রাজনৈতিক দল হিসেবে। তারা নারী নিয়ে কি নির্বাচনী ইশতেহার দিচ্ছে, আমি নারী নিয়ে আমার দল কি ইশতেহার দিচ্ছে, সেটা আমি জনগণের সামনে তুলে ধরবো, জনগণ যাকে চুজ করে। মার্দিয়া মমতাজ, ফ্যাসিস্ট বিরোধী রাজনীতির ভবিষ্যৎ কি? আপনি আগামী 3 মাসে কি দেখতে পাচ্ছেন? আশা না আশঙ্কা? আমি পজিটিভলি দেখতে চাই, এবং আমার মনে হয় রাজনৈতিক দলগুলো অন্তত আমার মনে হয় এই একটা সপ্তাহে বোঝার কথা জি, জি। যে আমরা যেখান থেকে ফিরে এসেছিলাম সেখানে আমাদের আর যাওয়া যাবে না। একই প্রশ্ন যদি ডক্টর তাজদুবা আপনাকে করি, কি বলবেন? সত্যি কথা যদি বলি, কোনো ধরনের মানে মানে একদম সাইড না নিয়ে বা কোনো ধরনের আড়াল না করে, এটার ইলেকশন হবে, মানে ইগোর জয় যদি হয় তাহলে এটা টেকসই হবে না। জি। এবং সব পক্ষই নির্বাচন চাক, এটা যদি না হয়, এটা এই মানে জুলাই সনদের মীমাংসা না করে যদি নির্বাচন পর্যন্ত না যায়, তাহলে যতই ইগোর জয় হোক, এটা আশঙ্কা জায়গা থেকে যায়, এবং তারাই বিপদে পড়বে, জি। তারাই কিন্তু বিপদে পড়বে। এটা যারা, এটার যে দুইটা দল এখন মূল মুখোমুখি, তারাই কিন্তু এটার ফলটা বেশি ভোগ করবে, বিপদটা বেশি ভোগ করবে। ডক্টর তাজদুবা, এখন আপনাদের দলের রাজনীতি সম্পর্কে একটু জানতে চাইব। এনসিপি নির্বাচনে কোন দিকে যাবে এই নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে আপনারা যে জামাতের সঙ্গে যাচ্ছেন না, সেটি আপনারা নিজেরা স্পষ্ট করেছেন। বিএনপির সঙ্গে যাচ্ছেন কি যাচ্ছেন না, সেটি এখনো অস্পষ্ট। আবার আপনারা 300 আসনে নির্বাচনে ঘোষণাও দিয়েছেন। বিএনপির সঙ্গে জোট করা না করা নিয়ে আপনাদের দলের মধ্যেই দ্বিমত রয়েছে। বেশিরভাগ নেতাই চাচ্ছেন যে আপনারা নিজেদের স্বতন্ত্র বজায় রেখে আপনারা নির্বাচন করুন। অন্যদিকে কেউ কেউ বিএনপির সঙ্গে সমঝোতা করে নির্বাচনে থাকতে চাইছেন বলেই অনেকের মনে করছেন। ডক্টর তাজদুবা, আসলে আপনারা কি চাইছেন?
আমরা এককভাবেই নির্বাচন করব। এই যে আপনি বললেন না জামাতের সাথে হচ্ছে না, স্পষ্ট, বিএনপির সাথে অস্পষ্ট। এই স্পষ্ট অস্পষ্ট এটা কে নির্ধারণ করেছে? দুই দল থেকেই অনেক প্রস্তাব আছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক অনেক বৈঠক চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবেই নির্বাচন করব এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা প্রার্থী তালিকা তৈরি করছি এবং খুব শীঘ্রই কয়েকটা আসনে প্রার্থী তালিকা প্রকাশও করা হবে। এবং আমি আপনাকে একটু মনে করাতে চাই, এনসিপির জন্মের পর থেকে প্রথমত আমরা জামাতের বি টিম, কি ধরনের একটা ক্যাম্পেইন চলেছিল আপনার মনে আছে কিনা? তারপর হচ্ছে আমরা ৭১-কে অস্বীকার করি, কি বিশাল একটা ক্যাম্পেইন চলেছিল। এরপর নারীদের বিদ্বেষী এনসিপি, সেটাও একটা বিশাল একটা ক্যাম্পেইন চলেছিল। আমরা নির্বাচন চাই না, আমরা নির্বাচন চাই না দেখে আমরা জুলাই সংস্কার বিচার এগুলো নিয়ে টালবাহানা করছি। কিংস পার্টি, নানান বয়ান কিন্তু পুরনো এস্টাবলিশমেন্টের যারা রিপ্রেজেন্টেটিভ আছে, গণমাধ্যম, মিডিয়া, আমলা, সামরিক বেসামরিক আমলা এবং পাশের দেশের যারা আছে, সো এই পুরো একটা সিন্ডিকেট কিন্তু এই নতুন দলটাকে উদ্দেশ্য করে এই ধরনের বয়ান করে। এবং আপনি এখন দেখবেন, আপনি যদি ফটোকার্ডগুলা খেয়াল করেন, যেমন আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ঢাকা ৯ থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন, কিন্তু পেপারে হেডলাইন যাচ্ছে বা ফটোকার্ড যাচ্ছে বিএনপির ফাঁকা আসনে মনোনয়ন ফর্ম কিনলেন তাসনিম যারা। আপনি এইটার বয়ানটা আপনি খেয়াল করেন যে বিএনপির সাথে তাহলে মানে এই জিনিসটা, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা, এই অ্যাঙ্গেলটাকে উদ্দেশ্য করে কিন্তু বয়ানগুলা যায়। আপনি শুরু থেকে, আমি দর্শকদেরকেও বলবো যে আপনি এনসিপির বিরুদ্ধে যতগুলো এর ধরনের স্মিয়ার ক্যাম্পেইন চলেছে, এই আমরা এখন জোটে গিয়ে আসন ভাগাভাগি করে আমরা হারিয়ে যাচ্ছি, আমরা বিলীন হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি করা, নিজেদের মধ্যে অবিশ্বাস তৈরি করার জন্য অনেকগুলো মহল কাজ করছে। তা আমি এখন পর্যন্ত আপনাকে আবারও স্পষ্ট করছি যে আমরা এককভাবে নির্বাচনে যাওয়ার পক্ষে। মারদিয়া মমতাজ, জাতীয় নাগরিক পার্টি নিয়ে তরুণ এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আশাবাদ জন্ম নিয়েছিল। বর্ষা বিপ্লবে যারা পোস্টার বয় ছিলেন তারা এই দলটির নেতৃত্বে আসলেন, তারা ঘোষণা করলেন এনসিপি হবে একটি মধ্যপন্থী দল। কিন্তু আমরা দেখলাম এই মধ্যপন্থী দলটি ডান দিকে থাকবে না বাম দিকে থাকবে, এই নিয়ে একটা টানাপোড়েন শুরু হলো। যারা এই দলটির শুভাকাঙ্ক্ষী তার মধ্যে বামপন্থীও রয়েছে, ডানপন্থীও রয়েছে। ডানপন্থীরা এই দলটিকে নিতে চাচ্ছিল ডান দিকে, বামপন্থীরা নিতে চাচ্ছিল বাম দিকে। এই একটা টানাপোড়েন এবং এই দ্বন্দ্বটা শেষ হয়ে গিয়েছে বলে আমার মনে হয় না, অন্তত এই দ্বন্দ্বটা এক ধরনের রয়েছে। মারদিয়া মমতাজ, আপনি একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট এবং গবেষণা করেন। 1 বছরের কম বয়সী এই দলটি নিয়ে আপনার মূল্যায়ন কি? এখানে আমি একটু উদার হয়েই কথা বলতে চাই, কারণ আমার চিন্তা ভাবনা সেরকম। প্রথম কথা হচ্ছে, দেখেন একটা বাসায় যখন একটা নতুন বাচ্চা হয় তখন অনেক মানুষ এসে অনেক কথা বলে, নাকটা অমুকের, গায়ের রংটা তমুকের মতো হয়নি, হ্যাঁ, কেউ আশাবাদী, কেউ নিরাশায় আছে। তো আমার মনে হয় এটা খুব খুব কম সময় একটা দলকে বোঝার জন্য। ইভেন আমি যদি জিজ্ঞেস করি, এই দলটা নিজেরাও নিজেদের অনেক কিছু এখনো জানে না, অনেক ক্যাপাসিটি জানে না। কেন? কারণ ওরা কোনো প্রসেস পার হয়ে এখনো আসে নাই। যেই একই দলটাকে আপনি আজকে দেখছেন, আপনি 3 মাস পরে এদের কারোর সাথে কথা বলেন, দেখবেন এদের ম্যাচুরিটি অন্যরকম। হারুক বা জিতুক, যে কোনোভাবেই হোক। এবং ধরেন প্রথম রাউন্ডে এরা হেরেই গেল, কিন্তু তাতে যে তাদের মধ্যে যে ম্যাচুরিটি তৈরি হবে, এটা তাদের জন্য খুব মূল্যবান একটা সম্পদ। এটাকে কাজে লাগিয়ে তারা আগাতে পারবে। এই জন্য আমার মনে হয় এখনই এই দলটাকে নিয়ে, আপনি আরেকটা কথা বলছিলেন যে টানাপোড়েন, যে ওরা ডানের না বামের, এই টানাপোড়েন কিন্তু এনসিপির নিজস্ব না। এই টানাপোড়েন কার? মিডিয়ার, বাইরে থেকে তৈরি করা দলগুলোর। এবং আপনি দেখবেন যে বিভিন্ন সময় পতিত স্বৈরাচারের বিভিন্ন অংশ এটাকে নানাভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে। পলিটিক্যাল মাঠে আমরা একে অপরের অপোনেন্ট হতে পারি, আমি স্বৈরাচারের কথা যদি বাদও দিই, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যদি একটা তরুণ দলকে জায়গা করে দিতে না পারি, অবস্থা যদি এমনই হয় যে পাকা চুলদের ভিড়ে কোনো কাঁচা চুল নাই, তাহলে একটা সময় এই দলগুলা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। আপনি আজ থেকে 10 বছর পরে বিএনপির লিডারশিপ চিন্তা করেন, কি ভয়াবহ একটা শূন্যতা সেখানে দেখতে পাবেন। হ্যাঁ, যেটা আমরা দেখেছি, যেমন ধরেন 90 কিংবা 2006 পর্যন্ত যে সরকার ছিল,
সেইটার অনেকগুলো গুরুত্বপূর্ণ মানুষ যেমন এখন আর নেই। নাই, এবং তাদের ফিলসফি সহই কিন্তু তারা চলে গেছেন। আপনি যদি ব্যারিস্টার নাজমুল হুদার কথা চিন্তা করেন, ডক্টর বদরুদ্দোজার কথা চিন্তা করেন, হ্যাঁ, এবং যায় দিন ভালো আসে দিন খারাপ বলে না, যে এই নতুনদেরকে জায়গা করে না দিলে যেটা হবে, পুরনো মানুষগুলা কিন্তু জনগণকে ধরতে পারে না, মানুষকে পালসগুলো বুঝতে পারে না। এই জন্য প্রত্যেকটা দলের নিজেদের স্বার্থেই উচিত নতুন দলগুলোকে জায়গা করে দেওয়া, যেন তরুণদের কম্পিটিশনটা, বিশেষ করে। জি অবশ্যই, এবং সেইটা যেন কম্পিটিশনটা সুন্দর হয়, সবগুলো দল একজন আরেকজনের থেকে দেখে শিখে। হ্যাঁ, তো এইটার জন্য আমি বলবো যে এনসিপিকে আমরা সময় দিতে হবে। এনসিপি যে দিকেই যেতে চাক, এনসিপিকে বড় হতে দিতে হবে। আমরা দেখবো যে ফোটার পরে এই ফুলটাতে কিরকম ঘ্রাণ হয়। জি, মার্দিয়া মমতাজ এবং ডাক্তার তাজদুবা জাবিন, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।